চন্দ্রনাথ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সার্কুলার রোডের সমাধিক্ষেত্র হইতে বাহির হইয়া চন্দ্রনাথের কথাই ভাবিতে ভাবিতে বাড়ি ফিরিলাম। কত কথা মনে হইতেছে। দীর্ঘ এতদিনের জীবন ইতিহাসের মধ্যে কয়টি পৃষ্ঠায় চন্দ্রনাথ গভীর রাত্রির মধ্য গগনচারী কালপুরুষ নক্ষত্রের মতো দীপ্তিতে পরিধিতে প্রদীপ্ত ও প্রধান হইয়া আছে। কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করিয়া আমার আনন্দ হয়। ওই নক্ষত্রটির খড়গধারী ভীমকায় আকৃতির সঙ্গে চন্দ্রনাথের আকৃতি যেন একটা সাদৃশ্য আছে। এমনই দৃষ্টিভঙ্গিতে সেও আপনার জীবনের কক্ষপথে চলিয়াছে। একদিকে পিছনে ফিরিয়া চাহিল না, ক্ষণিক বিশ্রাম করিল না। যাহাকে কুক্ষিগত করিবার অভিপ্রায় তাহার এ উন্মত্ত যাত্রা তাহাকে আজও পাইল না। তবুও সে চলিয়াছে। সঙ্গে সঙ্গে আরও একজনকে মনে পড়িতেছে, হিরুকে। চন্দ্রনাথ, হিরু, আমি সহপাঠী। আরও একজনকে মনে পড়িতেছে, চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবু। কেমন করিয়া যে এই তিনজন একসময়ে ক্ষুদ্র একটি গ্রামের মধ্যে আসিয়া পড়িয়াছিল বলিতে পারি না, কিন্তু বিস্ময় প্রকাশ করিব না। আগ্নেয়গিরি গর্ভের মতো কল্পনাতীত বিচিত্র সমাবেশে যত কিছু প্রলয়ঙ্কার দাহ্য বস্তু সমাবিষ্ট হয় কি করিয়া, এও হয়তো সেই বিচিত্র সমাবেশ। ঘরে কেহ নাই। টেবিলের উপর টেবিল ল্যাম্পটা অকম্পিত প্রদীপ্ত জ্যোতিতে জ্বলিতেছে। আলোকিত কক্ষের মধ্যে একা বসিয়া চন্দ্রনাথ, হিরু ও নিশানাথকে ভাবিতেছি। সম্মুখে দেওয়ালে বিলম্বিত বড় আয়নাটার মধ্যে আমারই প্রতিবিম্ব আমার দিকে চিন্তাকুল নেত্রে চাহিয়া বসিয়া আছে। অলিক কায়াময় ছায়া, তবু সে আমার এই স্মৃতিস্মরণে বাধা দিয়া তাহারই দিকে আমাকে আকর্ষণ করিতেছে। আলোটা নিভাইয়া দিলাম। মুহূর্তে ঘরখানা প্রগাঢ় অন্ধকারে ভরিয়া উঠিল। অতীতের এরূপ এই অন্ধকার আলোকিত যে দিবসটি অবসান হইয়া তমসা পারাবারের মধ্যে ডুব দিল, আর সে তো আলোকিত প্রত্যক্ষের মধ্যে ফেরে না। তাই অন্ধকারের মধ্যে তাহাকে খুঁজিতেছি। সে দেখা দিল। অন্ধকারের মধ্যে সুস্পষ্ট রূপ পরিগ্রহ করিয়া সম্মুখে দাঁড়াইল কিশোর চন্দ্রনাথ। দীর্ঘাকৃতি, সবল সুস্থ দেহ, নির্ভীক দৃষ্টি কিশোর। অসাধারণ তাহার মুখাকৃতি। প্রথমেই চোখে পড়ে চন্দ্রনাথের অদ্ভুত মোটা নাক। সামান্য মাত্র চাঞ্চল্যে নাসিকা প্রাপ্ত স্ফীত হইয়া ওঠে। বড় বড় চোখ, চওড়া কপাল, আর সেই কপালের ঠিক মধ্যস্থলে শিরায় রচিত একটি ত্রিশূল চিহ্ন। এই কিশোর বয়সেও চন্দ্রনাথের ললাটের শিরায় চিহ্ন দেখা যায়। সামান্য উত্তেজনায় রক্তের চাপ ঈষৎ প্রবল হইলেও নাকের ঠিক ওপরেই মধ্য ললাটের ওই ত্রিশূল চিহ্ন মোটা হইয়া ফুলিয়া ওঠে। সঙ্গে সঙ্গে হেডমাস্টার মহাশয়কে মনে পড়িতেছে। শীর্ণ, দীর্ঘকায়, শান্ত প্রকৃতির মানুষটি ওই যে বোর্ডিংয়ের ফাটকের সম্মুখে চেয়ার বেঞ্চের আসন পাতিয়া বসিয়া আছেন। হুঁকাটি হাতে ধারায় আছে। চিন্তাকুল বিমর্ষ নেত্রে আমাকে বলিলেন, নরু, তুমি একবার জেনে এসো তো চন্দ্রনাথ কি বলে। দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল, বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে। প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় চন্দ্রনাথ প্রাইজ প্রত্যাখ্যান করিয়া পত্র দিয়াছে। সেকেন্ড প্রাইজ সে গ্রহণ করিতে চায় না। সে আজ পর্যন্ত কখনো সেকেন্ড হয় নাই। তাহার কথা অবহেলা করিতে পারিলাম না। চন্দ্রনাথের কাছেই গেলাম। দারিদ্র, জীর্ণ, স্বল্পালোকিত চন্দ্রনাথের ঘরখানার মধ্যে চন্দ্রনাথ বসিয়া আপন মনে কি লিখিতেছিল, তাহার কাছে গিয়া দাঁড়াইলাম। সে লিখিতেই থাকিল, কোনো অভ্যর্থনা করিল না। সে তাহার স্বভাব নয়। আমি নিজেই বসিয়া প্রশ্ন করিলাম, কি লিখছিস? লিখিতে লিখিতে চন্দ্রনাথ উত্তর দিল, ইউনিভার্সিটি এক্সামিনের রেজাল্ট তৈরি করছি। কে কত নম্বর পাবে তাই দেখছি। তাহার কথা শুনিয়া আশ্চর্য হইয়া গেলাম। চন্দ্রনাথ আরও খানিকটা লিখিয়া কাগজখানি আমার সম্মুখে ফেলিয়া দিয়া বলিল, দেখ। কাগজটাই চোখ বুলাইতে ছিলাম। চন্দ্রনাথ বলিতেছিল, আমি যদি 550
কি তার বেশি ওঠে তবে স্কুলের এই রেজাল্ট হবে, মানে দুটো ফেল, অমিয় আর শ্যামা, তাছাড়া সব পাস। আর আমার যদি 525-এর নিচে হয় তবে 10টা ফেল, তুই তাহলে 3rd ডিভিশনে যাবি। বেশ মনে পড়িতেছে তাহার কথা শুনিয়া রাগ হইয়াছিল, এই দাম্ভিকটা যেন ফেল হয় এই কামনাও বোধ হয় করিয়াছিলাম। চন্দ্রনাথ হাসিয়া বলিল, তুই বোধহয় রাগ করছিস, কিন্তু অনুপাতের আঙ্কিক নিয়মে যার মূল্য যতবার কষে দেখবে একই হবে, একের মূল্য কমে সকলের কমবে, দিস ইজ ম্যাথমেটিক্স। আমি এইবার কথাটা পারিব ভাবিতেছিলাম, কিন্তু সে হইল না। চন্দ্রনাথের দাদা একখানা পত্র হাতে আসিয়া দাঁড়াইলেন, চন্দ্রনাথের হাতে পত্রখানা দিয়া বলিলেন, এ কি? পত্রখানার উপর দৃষ্টি বুলাইয়া চন্দ্রনাথ অসংকোচে বলিল, আমি 2nd প্রাইজ রিফিউজ করেছি। কারণ চন্দ্রনাথের নাসিকাপ্রান্ত স্ফীত হইয়া উঠিল, ললাটের শিরায় রচিত ত্রিশূল চিহ্ন ধীরে ধীরে আত্মপ্রকাশ করিতেছিল। এক মুহূর্ত স্তম্ভ থাকিয়া সে বলিল, কারণ 2nd প্রাইজ নেওয়া আমি বিনিথ মাই ডিগনিটি বলে মনে করি। চন্দ্রনাথের দাদা ক্ষোভে যেন কাঁপিতেছিল। বহু কষ্টে আত্মসংবরণ করিয়া তিনি বলিলেন, কথাটা বলতে তোমার লজ্জা বাঁধল না? ডিগনিটি? একে তুমি ডিগনিটি বলো? তোমার অক্ষমতার অপরাধ। বাধা দিয়া চন্দ্রনাথ বলিল, তুমি জানো না দাদা? কি জানি না? জানবারে এতে কি আছে? স্কুলের সেক্রেটারির ভাইপো ফার্স্ট হয়েছে, সে আমারই সাহায্যে হয়েছে। আর ওর যে প্রাইভেট মাস্টার, স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, তিনি কি বলবো, প্রশ্নপত্র ছাত্রটির কাছে গোপন রাখেনি, তারও ওপর উত্তর বিচারের সময় ইচ্ছাকৃত ভুলও করেছেন তিনি, এবং আরও 2জন। চন্দ্রনাথের দাদার মুখ দিয়া কথা সরিতেছিল না। ভদ্রলোক নির্বিরোধী শান্ত প্রকৃতির মানুষ। তিনি অবাক হইয়া চন্দ্রনাথের মুখের দিকে তাকিয়া চাহিয়া রইলেন। চন্দ্রনাথ বলিল, অঙ্কের পরীক্ষার দিন সে আমায় মিনতি করল, আমি তাকে 3টে অঙ্ক আমার খাতা থেকে টুকে দিলাম। মাস্টার পূর্বে বলে দেওয়া সত্ত্বেও সে সময় তার মনে ছিল না। চন্দ্রনাথের দাদা গম্ভীর এবং ধীত কণ্ঠস্বরে বলিলেন, তোমার সঙ্গে তর্ক করে ফল নেই, তুমি ওই পত্র প্রত্যাখ্যান করে ক্ষমা চেয়ে হেডমাস্টার মহাশয়কে পত্র লেখো, বুঝলে? চন্দ্রনাথ বলিল, না। কঠোরতর স্বরে চন্দ্রনাথের দাদা বলিলেন, তোমার করতে হবে না। না। চন্দ্রনাথের দাদা যেন বিস্ময়ে অভিভূত হইয়া গেলেন। এবার না, করবে না। ভদ্রলোকের কণ্ঠস্বর এবার কাঁপিতেছিল। না। কিছুক্ষণ নীরবে দাঁড়াইয়া থাকিয়া চন্দ্রনাথের দাদা বলিলেন, তোমার বৌদি বলতো আমি বিশ্বাস করিনি, কিন্তু তুমি এতদূর স্বাধীন হয়েছ, ভালো। আজ থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সংস্রব রইল না, আজ থেকে আমরা পৃথক। অবিচলিত কণ্ঠস্বরে চন্দ্রনাথ বলিল, বেশ। চন্দ্রনাথের দাদা নতিশিরে নীরবে দাঁড়াইয়া রহিলেন। তিনি নিশ্চয়ই এ উত্তর প্রত্যাশা করেন নাই। বিশেষ এমন সংযত নিরুচ্ছ্বসিত কণ্ঠের উত্তর। আমি বেশ বুঝিলাম, ভদ্রলোকের আত্মসংবরণের জন্যে বিপুল প্রয়াস করিতেছিলেন। দাঁতে ঠোঁট কামড়াইয়া তিনি দাঁড়াইয়াছিলেন, চোখের দৃষ্টিতে বেদনা ও ক্রোধের সে এক অদ্ভুত সংমিশ্রণ। এমন বুকে দাগ কাটা দৃষ্টি আমার জীবনে আমি খুব কম দেখেছি, এক মুহূর্তেও যেন স্পষ্ট দেখিতে পাইতেছি। দাদা মুখ তুলিয়া সম্মুখের জানালায় ভিতর দিয়া আখড়ার তমাল গাছটার দিকে চাহিলেন। কাকের কোলাহল চলিয়াছে সেখানে, তাহাকে দেখিয়া আমার বড় কষ্ট হইল। আজও এই অন্ধকারের মধ্যে আমি চোখ মুদিলাম। বোর্ডিংয়ে আসিয়া মাস্টারমশাইকে সংবাদটা দিতে গিয়ে দেখিলাম তিনি তখনও তেমনি একা চিন্তাকুল নেত্রে বসিয়া আছেন। আমাকে দেখিবা মাত্র বলিলেন, কি হলো নরু, সে কি বললে? তাহাকে অকপটেই সমস্ত বলিলাম। তিনি হুঁকাটি হাতে ধরিয়াই নীরবে বসিয়া রইলেন। মাস্টারমশাই তামাক টানিতে টানিতে বলিলেন, আমি একবার যাব। নরেশ, কি বলো তুমি চন্দ্রনাথের কাছে? না না, পৃথক হবে কেন? না, ছি। আমি বলিলাম, না স্যার, আপনি যাবেন না। যদি কথা না শোনে? শুনবে না? আমার কথা শুনবে না? মাস্টারমশাইয়ের কণ্ঠস্বর উত্তেজিত হইয়া উঠিল। আমি উত্তর দিলাম না, নীরবে দাঁড়াইয়া রহিলাম। কিছুক্ষণ পরে মাস্টারমশাই বলিলেন, আমারই অন্যায় হলো, চন্দ্রনাথের দাদাকে না জানালেই হতো। না, ছি ছি ছি।
আমি চলিয়া আসিলাম। তিনি আবার ডাকিলেন, তুমি বলছ নরেশ, আমার যাওয়াটা ঠিক হবে না, চন্দ্রনাথ আমার কথা শুনবে না। আমি নীরবেই কিছুক্ষণ দাঁড়াইয়া রহিলাম, তারপর ধীরে ধীরে চলিয়া আসিলাম। দিন দুই পর শুনিলাম চন্দ্রনাথ সত্যই দাদার সহিত পৃথক হইয়াছে। চন্দ্রনাথের সহিত দেখা করিলাম। সে বলিল, পৃথক মানে কি? সম্পত্তি তো কিছুই ছিল না, মাত্র বাড়িখানা আর বিঘে কয় জমি, কিছু বাসন, সে ভাগ হয়ে গেল। আমাকে তো এইবার নিজের পায়ে দাঁড়াতেই হবে। এ ভালোই হলো। আমি চুপ করিয়া রহিলাম। বোধ হয় সেদিন সে সময়ে ভাবিয়াছিলাম চন্দ্রনাথের সহিত সংস্রব রাখিব না। মনে মনে সংকল্পটা দৃঢ় করিতেছিলাম। চন্দ্রনাথ হাসিয়া বলিল, ভীরু